ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তেল আবিব ও হাইফা শহরের বিভিন্ন জ্বালানি কেন্দ্র ও স্থাপনা জ্বলছে বিস্ফোরণে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB-তে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এর বদলা নিতে ইসরায়েলি দুটি টিভি চ্যানেলের অফিস খালি করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিপ্লবী গার্ডের হামলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানি নাগরিকদের তেহরান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের কথা ফ্রান্সের প্রেসিডেন্ট জানালেও তা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের নতুন ধাপে চালানো হামলার জেরে ইসরায়েল জুড়ে এখন যুদ্ধের সাইরেন। সেখানকার মানুষের ভোরের ঘুম ভাঙে সাইরেনের আতঙ্কে। অন্ধকার নামলেই যেন গাজার ফিলিস্তিনিদের মতো ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদিদের মধ্যেও। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তেল আবিব, হাইফা, আশোদ এবং আশকেলনের মাটিতে পড়ার বিকট শব্দ আর বিস্ফোরণে দিক বিদিক ছোটাছুটি করেন ইসরায়েলিরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে ইরানের এসব হামলার ক্ষয়ক্ষতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও হতাহতের সঠিক তথ্য দিচ্ছে না ইসরায়েল সরকার। অন্যদিকে অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বোমা ফেলে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় স্টুডিওতে একজন নারী প্রেজেন্টার টকশো অনুষ্ঠান পরিচালনার সময় হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে টিভি চ্যানেলটি। এই হামলায় মারা যায় প্রতিষ্ঠানটির এক সম্প্রচার কর্মী। পরে আবারও সম্প্রচার শুরু করে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি। এর জবাবে ইসরায়েলের কয়েকটি টিভি চ্যানেলের কর্মীদের সেখান থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের সম্প্রচার মাধ্যমের ওপর ইহুদিবাদী শত্রুর আক্রমণের তীব্র প্রতিক্রিয়া দেখানো হবে বলেও হুমকি দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। ইসরায়েল যা করছে এটা প্রকাশ্য যুদ্ধাপরাধ। আমাদের সংবাদ সংস্থার অফিসে হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ। এই বর্বর আক্রমণ এবং আগ্রাসনের জবাব দিব আমরা। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3-র আঘাতে নাস্তানাবুদ ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানিদের তেহরান ছাড়তে সতর্ক করেছেন তিনি। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। G7 সামিট শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভালো খবর দিয়েছেন। যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতি চায়, ফ্রান্স এটিকে সমর্থন করে। আশা করি দ্রুতই তা কার্যকর হবে। তবে যুদ্ধবিরতির প্রস্তাবের কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইমানুয়েলের ওই তথ্য সঠিক নয় বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করলেই সংঘাত শেষ হবে। প্রয়োজনে খামেনিও আমাদের লক্ষ্যবস্তু হবে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় ও ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল তাদের এই আগ্রাসন ঠেকাচ্ছে, অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। চিরশত্রু ইসরায়েলের সাথে ইরানের সংঘাতে দিন দিন উত্তেজনা বাড়ছে বিশ্বজুড়ে। অবস্থায় উস্কানি না দিয়ে বরং যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশ্বের শান্তিপ্রিয় মানুষদের। জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্যে আগামী মাসের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির 4টি পদ পাবে বিরোধী দল, বাকিগুলো হবে সংখ্যানুপাতে। এ বিষয়টি একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংলাপে বিএনপি, এনসিপি সহ অন্যান্য দল অংশ নিলেও
যোগ দেয়নি জামায়াতে ইসলামী। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপ করেছে ঐকমত্য কমিশন। এতে সবগুলো রাজনৈতিক দল অংশ নিলেও লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক ইস্যু কেন্দ্র করে সংলাপে যোগ দেয়নি জামায়াতে ইসলামী। সংলাপের শুরুতে সূচনা বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারব। সংলাপে আস্থা ভোট, অর্থ বিল ছাড়া অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারব। কমিশনের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তোলে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত 6টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐকমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং এই ঐকমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। সংলাপে মোট 4টি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসন 100 করার বিষয়েও একমত সবাই। বাংলাদেশের এখন একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী, তাদের প্রতিনিধি এখানে নেই। তা আমি এই বিষয়টা প্রশ্ন করেছিলাম পার্লামেন্টে নারীদের জন্য সেটাকে 100তে সেটাকে উন্নীত করা, এটা মোটামুটি বলতে পারেন অধিকাংশ দল তারা এক ধরনের চিন্তার ঐক্যে তারা এখন এসছেন। জাতীয় সংসদে যে 50টি স্থায়ী কমিটি সংসদীয় কমিটি থাকে সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে। ভালো নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি দরকার, এই আলোচনা শুরু হওয়া দরকার। আমাদের দুঃখ এই আলোচনা এখনো শুরু হয়নি, আমরা মনে করি এই আলোচনা শুরু হওয়া দরকার। সংলাপ শেষে ব্রিফ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। প্রতিদিন সব বিষয়ে সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো না, এরকম প্রত্যাশা আপনারা করবেন না যে আমরা প্রতিদিন এখানে এসে বলবো যে এই বিষয়ে আমরা একমত হয়েছি। আলোচনায় অগ্রগতি হচ্ছে, অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারবো। আগামী 3 দিন দ্বিতীয় দফায় এই সংলাপ চলবে। অনেক বছর পর এবার মানুষ প্রথমবারের মতো স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অস্থির সময় পার করে দেশ এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসনিক সংস্কারে জোর দিচ্ছে সরকার। এই সংস্কারগুলোর মাধ্যমে একটি সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর নিশ্চিত করার চেষ্টা চলছে। নির্বাচনের সহযোগিতার বিষয়ে হাইকমিশনার রাইল জানান, অস্ট্রেলিয়ায় ইউএনডিপির মাধ্যমে 20 লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে, যা বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, প্রযুক্তিগত ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও দেশবাসীর মধ্যে কোনো মতবিরোধ নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের কৃষি, প্রাণী সম্পদ এবং খেলাধুলার উন্নয়নে ব্রাজিলের সর্বাত্মক সহযোগিতার কথা জানান রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো। বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও দেশের স্বার্থে এক হয়ে কাজ করার সংস্কৃতি তৈরি করতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না।
রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না, এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে। জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটা সিদ্ধান্তে আসার পরে, সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে, এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। আর দিনক্ষণ যেটা, সেটা তো নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে। একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে, আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন, যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর যাত্রা শুরু হলো আজ। ট্রাইব্যুনাল ২ এ নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল অফিস ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ সময় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো হুমকি পরোয়া করা হবে না। এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে গত ৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন করে সরকার। মঙ্গলবার ট্রাইব্যুনাল ২ এ নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল অফিস ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ সময় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেন, কোনো রকম হুমকি দিয়ে বিচার বন্ধ করা যাবে না। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গুম করে নির্যাতন ও হত্যার সংস্কৃতি বন্ধে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশে গুমকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব। আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান তিনি বলেছেন যে কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশে যাতে আর কেউ দিনের ভোট রাতে করার সাহস না পায়, সেজন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয়, সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। এদিকে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে ২টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তিতে আগামী ২৪ জুন তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হবে।